বন্ধুরা, তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ কল্যাণীর আন্ডারে পড়ছো এবং যাদের যাদের সাবজেক্ট হিস্ট্রি আছে, থার্ড সেমিস্টারে সিসি হিস্ট্রি বিষয়টি আছে, তোমাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে সমস্ত বড় প্রশ্ন, ইতিহাস বিষয়ে থার্ড সেমিস্টারের সমস্ত 5 ও 10 নম্বরের প্রশ্ন আলোচনা করা হলো। আশা করছি এই থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং যেই সব ছাত্রছাত্রীরা সাপ্লি পেয়েছিল তাদের জন্য বিশেষ আজকের এই নিবেদন। তো বন্ধুরা, যদি তোমরা পিডিএফ সংগ্রহ করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি, মাত্র স্বল্প মূল্যেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে এবং 5-10 নম্বরের সাথে 2 নম্বরের প্রশ্নোত্তরের পিডিএফও পেয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো শুরু করা যাক ভিডিও। প্রশ্ন: মহীশূরেই হায়দার আলী ও টিপু সুলতান প্রবর্তিত অর্থনৈতিক সংস্কার সমূহ সংক্ষেপে আলোচনা করো। উত্তর হবে, মহীশূরে হায়দার আলী টিপু সুলতান উভয়ই তাদের অর্থনৈতিক সংস্কারের জন্য পরিচিত ছিলেন। নিচে তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার সংক্ষেপে আলোচনা করা হলো। হায়দার আলীর অর্থনৈতিক সংস্কার। ভূমি রাজস্ব ব্যবস্থা। হায়দার আলী ভূমি রাজস্ব ব্যবস্থাকে উন্নত করেন। তিনি জমির উৎপাদনশীলতা অনুযায়ী কর নির্ধারণ করেন, যা কৃষকদের জন্য সহায়ক ছিল। কৃষি উন্নয়ন। তিনি কৃষকদের উন্নত বীজ ও প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহিত করেন। এর মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তৃতীয়, বাণিজ্য ও শিল্পকলার প্রসার। হায়দার আলী বাণিজ্য ও শিল্পকলার প্রসারে মনোযোগ দেন। তিনি বিভিন্ন বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন এবং স্থানীয় শিল্পগুলোকে উৎসাহিত করেন। দ্বিতীয়ত, টিপু সুলতানের অর্থনৈতিক সংস্কার। নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা। টিপু সুলতান তার পিতার নীতি অনুসরণ করে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এই ব্যবস্থায় কৃষকদের উপর করের বোঝা কমানো হয় এবং তাদের অধিক সুবিধা দেওয়া হয়। কৃষি ও শিল্পের উন্নয়ন। টিপু সুলতান কৃষি ও শিল্পের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেন। তিনি উন্নত মানের বীজ ও কৃষি সরঞ্জাম ব্যবহার করার জন্য কৃষকদের উৎসাহিত করেন। এছাড়াও তিনি বিভিন্ন শিল্প যেমন রেশম শিল্প, বস্ত্রশিল্প এবং ধাতু শিল্পকে উন্নত করেন। বাণিজ্য সম্প্রসারণ। টিপু সুলতান বৈদেশিক বাণিজ্যকে প্রসারণের জন্য বিভিন্ন উদ্যোগ নেন। তিনি ফ্রান্স, আরব এবং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। মুদ্রা ব্যবস্থা। টিপু সুলতান নতুন মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন, যা বাণিজ্যকে আরও সহজ করে তোলে। এই অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে হায়দার আলী ও টিপু সুলতান মহীশূরকে একটি সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করতে সক্ষম হন। প্রশ্ন: 1857 সালের বিদ্রোহ কি জাতীয় অভ্যুত্থান না মাত্র সিপাহী বিদ্রোহ? ব্যাখ্যা করো। উত্তর হবে, 1858 সালের বিদ্রোহকে জাতীয় অভ্যুত্থান বলা হয়, আবার অনেকে একে কেবল সিপাহী বিদ্রোহ বলতে চান। এই বিষয়ে কিছু তথ্য নিচে দেওয়া হলো। 1857 সালের বিদ্রোহকে জাতীয় অভ্যুত্থান বলার কারণ: ব্যাপক অংশগ্রহণ। এই বিদ্রোহে কেবল সিপাহীরাই নয়, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জমিদার, এমনকি মহিলারাও অংশ নিয়েছিল। জাতীয় চেতনা। এই বিদ্রোহের মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত হয়েছিল এবং তারা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তৃতীয়, স্থানীয় নেতৃত্ব। অনেক স্থানীয় রাজা যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, তাতিয়া টোপি প্রমুখ এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 1857 সালের বিদ্রোহকে কেবল সিপাহী বিদ্রোহ বলার কারণ: সূচনাকারী। এই বিদ্রোহ শুরু হয়েছিল সিপাহীদের মাধ্যমে, তাই অনেকে একে সিপাহী বিদ্রোহ বলতে চান। দ্বিতীয়, সীমিত অঞ্চল। এই বিদ্রোহ মূলত উত্তর ভারত এবং মধ্য ভারতের কিছু অংশে সীমাবদ্ধ ছিল। নির্দিষ্ট উদ্দেশ্য। সিপাহীদের কিছু বিশেষ অভাব অভিযোগ ছিল, যা থেকে এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। উপসংহার: 1857 সালের বিদ্রোহ ছিল একটি জটিল ঘটনা। এর মধ্যে জাতীয়তাবাদের
উপাদানও ছিল, আবার সিপাহীদের নিজস্ব স্বার্থও ছিল। তাই একে পুরোপুরি জাতীয় অভ্যুত্থান বা কেবল সিপাহী বিদ্রোহ বলা যায় না। তবে এই বিদ্রোহ ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা জাগরণে এবং ব্রিটিশ শাসনের দুর্বলতা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তৃতীয় প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কি? এই বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রবর্তিত একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। এই ব্যবস্থায় জমিদারদের জমির মালিকানা দেওয়া হয় এবং তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় করার অধিকার দেওয়া হয়। এই বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি হল জমির মালিকানা। এই ব্যবস্থায় জমিদারদের জমির স্থায়ী মালিকানা দেওয়া হয়। এর ফলে তারা জমি বিক্রি বা বন্ধক রাখতে পারত। নির্দিষ্ট রাজস্ব, জমিদারদের কাছ থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় করার নিয়ম করা হয়। এই রাজস্বের পরিমাণ স্থায়ীভাবে নির্ধারণ করা হয়, যা ভবিষ্যতে পরিবর্তন করা যেত না। তৃতীয়, জমিদারদের দায়িত্ব। জমিদারদের তাদের এলাকায় কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করার দায়িত্ব দেওয়া হয়। তারা কৃষকদের সাথে একটি চুক্তি করত, যেখানে রাজস্বের পরিমাণ ও অন্যান্য শর্তাবলী উল্লেখ করা থাকত। সূর্যাস্ত আইন। এই আইনের অধীনে যদি কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হতেন, তবে তার জমিদারি নিলাম করা হতো। এই ব্যবস্থার কিছু সুবিধা ছিল। সরকারের রাজস্ব আইন নিশ্চিত হয়, জমিদারদের আয় বৃদ্ধি পায়, জমিদারদের উন্নতিতে বিনিয়োগের সম্ভাবনা বাড়ে। তবে এর কিছু অসুবিধাও ছিল, যেমন কৃষকদের উপর অত্যাধিক করের বোঝা চাপানো হয়। অনেক সময় জমিদাররা কৃষকদের শোষণ করত। এই ব্যবস্থা গ্রামীণ সমাজে একটি নতুন বৈষম্য সৃষ্টি করে। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত হয়েছিল। এই ব্যবস্থা বাংলা, বিহার এবং উড়িষ্যায় চালু করা হয়েছিল। চতুর্থ প্রশ্ন, অবশিল্পায়নের কারণগুলি ব্যাখ্যা করো। ভারতে অবশিল্পায়নের প্রধান কারণগুলি হল ব্রিটিশদের অর্থনৈতিক নীতি। ব্রিটিশরা ভারতকে তাদের নিজেদের শিল্পের জন্য কাঁচামাল সরবরাহকারী এবং তাদের তৈরি পণ্যের বাজার হিসেবে ব্যবহার করত। তারা এমন নীতি প্রণয়ন করে যা ভারতীয় শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করে। উচ্চ শুল্ক। ভারতীয় পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করা হতো, যার ফলে সেই সব পণ্যের দাম বেড়ে যেত এবং তারা ব্রিটিশ পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে পারত না। কম শুল্ক। অন্যদিকে ব্রিটিশ পণ্য ভারতে কম শুল্কে বিক্রি করা হতো, যা ভারতীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করত। রেলওয়ে ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি। ব্রিটিশরা ভারতে রেলওয়ে এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে, যা তাদের পণ্য পরিবহনে সাহায্য করত। এর ফলে ব্রিটিশ পণ্য ভারতের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যেত এবং স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতো। কারিগরদের দক্ষতা হ্রাস। ব্রিটিশ শাসনের সময় ভারতীয় কারিগরদের ঐতিহ্যবাহী দক্ষতা ও জ্ঞান ধীরে ধীরে হ্রাস পায়, কারণ তারা আধুনিক প্রযুক্তির সাথে প্রতিযোগিতায় টিকতে পারছিল না। রাজনৈতিক অস্থিরতা। ব্রিটিশ শাসনের সময় ভারতে রাজনৈতিক অস্থিরতা ছিল, যা শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করত। সম্পদের বহির্গমন। ব্রিটিশরা ভারত থেকে প্রচুর পরিমাণে সম্পদ নিজের দেশে নিয়ে যেত, যা ভারতীয় অর্থনীতির দুর্বল করে তোলে এবং শিল্পের বিকাশ বাধা দেয়। এই কারণগুলো সম্মিলিত প্রভাবে ভারতে অবশিল্পায়ন ঘটে এবং ভারতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। পঞ্চম প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। ওয়াহাবি আন্দোলন ছিল 19 শতকের ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সমাজ সংস্কারক আন্দোলন। এর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। সূচনা ও নেতৃত্ব। ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল সৌদি আরবে। এর প্রবর্তক ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। ভারতে এই আন্দোলনের নেতৃত্ব দেন সৈয়দ আহমেদ বেরলভী। মূল লক্ষ্য, এই
আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলামের মূল শিক্ষা ও আদর্শে ফিরে যাওয়া এবং সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও বিচ্যুতি দূর করা। তারা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং পীর পূজা, মাজার পূজা সহ বিভিন্ন ধরনের শিরকের বিরুদ্ধে ছিলেন। প্রভাব ও বিস্তার: ওয়াহাবি আন্দোলন ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। এই আন্দোলনের অনুসারীরা সামাজিক ও ধর্মীয় সংস্কারের জন্য সক্রিয়ভাবে কাজ করেন। ব্রিটিশদের ভূমিকা: ব্রিটিশ সরকার এই আন্দোলনকে তাদের জন্য একটি হুমকি হিসেবে মনে করত এবং এর বিস্তার রোধ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়। তারা সৈয়দ আহমেদ বেরলভীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাকে পরাজিত করে। গুরুত্ব: ওয়াহাবি আন্দোলন ভারতীয় সমাজের ধর্মীয় ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মুসলমানদের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়, তবে কিছু ক্ষেত্রে এর অনুসারীরা উগ্রপন্থী হয়ে ওঠেন এবং সংহিতার আশ্রয় নেন। আধুনিক ব্যাখ্যা: ওয়াহাবি আন্দোলনকে প্রায়শই একটি ধর্মীয় পুনর্জাগরণবাদী আন্দোলন হিসেবে দেখা হয় যা ইসলামের মূল শিক্ষা ও আদর্শে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল, তবে এর কিছু দিক বিতর্কিত ও সমালোচিত হয়েছে। ষষ্ঠম প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? নব্যবঙ্গ আন্দোলন মূলত ছিল ঊনবিংশ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের একটি প্রচেষ্টা ছিল। এই আন্দোলন বিভিন্ন কারণে ব্যর্থ হয়, যার মধ্যে প্রধান কারণগুলি হলো ঐক্যের অভাব, নব্যবঙ্গ আন্দোলনের নেতা ও বুদ্ধিজীবীদের মধ্যে মতবিরোধ ছিল, কেউ পশ্চিমা সংস্কৃতির প্রতি আগ্রহী ছিল, আবার কেউ চাইতো ভারতীয় ঐতিহ্যকে রক্ষা করতে, ফলে আন্দোলন সুসংগঠিত হতে পারেনি। ব্রিটিশ শাসনের দমন নীতি: ব্রিটিশ সরকার এই আন্দোলনকে বিপজ্জনক মনে করত এবং কঠোরভাবে দমন করত। আন্দোলনের নেতাদের উপর চাপ সৃষ্টি করা, কারাবরণ, সেন্সরশিপের মাধ্যমে তাদের কণ্ঠরোধ করা হয়। সাধারণ মানুষের সম্পৃক্ততার অভাব: এই আন্দোলনের প্রধান শিক্ষিত ও উচ্চবিত্ত বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। গ্রামের সাধারণ মানুষ বা নিম্নবিত্ত জনগোষ্ঠী আন্দোলনের সঙ্গে একান্ত হতে পারেনি, ফলে এটি ব্যাপক ভিত্তি গড়ে তুলতে ব্যর্থ হয়। আর্থিক সীমাবদ্ধতা: নব্যবঙ্গ আন্দোলন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ও সম্পদের অভাব ছিল। সমর্থকদের দান ও অনুদানের উপর নির্ভর করতে হওয়ায় আন্দোলনের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়। বিকল্প আদর্শের উত্থান: একদিকে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন, অন্যদিকে সমাজতান্ত্রিক ও বামপন্থী মতাদর্শে জনপ্রিয় হতে থাকে, ফলে নববঙ্গ আন্দোলনের প্রভাব কমতে শুরু করে। বাস্তবসম্মত পরিকল্পনার অভাব: এই আন্দোলনের লক্ষ্য ও কৌশল স্পষ্ট ছিল না। একদিকে আধুনিকতা গ্রহণের প্রবণতা, অন্যদিকে ঐতিহ্য রক্ষার তাগিদ। এই দ্বন্দ্বের কারণে আন্দোলন কার্যকর রূপ নিতে পারেনি। এই কারণগুলো একত্রে নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার মূল ভিত্তি গড়ে তোলে। তবে এই আন্দোলন বাংলায় নবজাগরণ ও আধুনিক চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহের তাৎপর্য লেখো। উত্তর হবে, চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এর প্রধান তাৎপর্যগুলি হল গান্ধীজির নেতৃত্ব প্রতিষ্ঠা। এই সত্যাগ্রহের মাধ্যমে মহাত্মা গান্ধী জাতীয় রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অহিংস প্রতিরোধ শক্তি প্রদর্শন: চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজি অহিংস প্রতিরোধ এবং সত্যাগ্রহের যে পদ্ধতি ব্যবহার করেন তা ভারতীয়দের মধ্যে নতুন এক দিশা দেখায়। এর মাধ্যমে প্রমাণিত হয় যে অহিংস পথেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব। তৃতীয়, কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি। এই আন্দোলন কৃষকদের মধ্যে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়।
তারা বুঝতে পারে যে তারা তাদের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ হতে পারে। ব্রিটিশ সরকারের দুর্বলতা প্রকাশ। চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ সরকারের দুর্বলতা প্রকাশ পায় এবং ভারতীয়দের মধ্যে স্বাধীনতা সংগ্রামের আশা আরও দৃঢ় হয়। জাতীয় আন্দোলনের গতি সঞ্চার। এই সত্যাগ্রহ ভারতীয় জাতীয় আন্দোলনে নতুন গতি সঞ্চার করে এবং জনগণকে আরও বেশি করে আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করে। ষষ্ঠম পয়েন্ট, ভবিষ্যৎ আন্দোলনের পথনির্দেশ। চম্পারণ সত্যাগ্রহ পরবর্তীকালে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি দেখিয়ে দেয় যে কীভাবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন গড়ে তুলে সরকারের উপর চাপ সৃষ্টি করা যায়। চম্পারণ সত্যাগ্রহ শুধুমাত্র স্থানীয় কৃষকদের সমস্যার সমাধান করেনি, বরং এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বৃহত্তর প্রেক্ষাপটের একটি মাইলফলক হিসেবে কাজ করেছে। প্রশ্ন, 1935-এর ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 1935 সালের ভারত শাসন আইন ছিল ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত একটি আইন যা ভারতে ঔপনিবেশিক শাসনের কাঠামো পরিবর্তন করে। এই আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এই আইনে ভারতের একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের প্রস্তাব করা হয়, যেখানে প্রদেশগুলো এবং দেশীয় রাজ্যগুলো অংশ নিত। তবে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো কখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রদেশগুলোকে কিছু বিষয়ের স্বায়ত্তশাসন দেওয়া হয়, অর্থাৎ তাদের নিজেদের আইনসভা এবং সরকারের গঠনের অধিকার দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি। কিছু বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখা হয়, যেমন প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং মুদ্রা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। কেন্দ্রীয় আইনসভাকে দুটি কক্ষে বিভক্ত করা হয়, কেন্দ্রীয় বিধানসভা ও কেন্দ্রীয় আইন পরিষদ। ভোটাধিকার সম্প্রসারণ। ভোটাধিকারের পরিধি কিছুটা বাড়ানো হয়, তবে সীমিত ছিল। গভর্নর জেনারেলের ক্ষমতা। গভর্নর জেনারেলের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়, তিনি কেন্দ্রীয় সরকারের প্রধান হিসেবে কাজ করতেন। সপ্তম পয়েন্ট, ফেডারেশন কোর্ট প্রতিষ্ঠা। এই আইনের মাধ্যমে ফেডারেল কোর্ট বা সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠা করা হয়, যা কেন্দ্র ও প্রদেশগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করত। ভারতীয় কাউন্সিল বাতিল। ভারত সচিবের অধীনে থাকা ভারতীয় কাউন্সিল বাতিল করা হয়। বার্মা ও এডেনকে ভারত থেকে পৃথকীকরণ। বার্মা এবং এডেনকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়। এই আইনটি ভারতীয় জাতীয়তাবাদীদের অনেক দাবি পূরণ করতে পারেনি, তবে এটি ভারতীয় সংবিধানের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবম প্রশ্ন, ভারতীয় সমাজে রাজা রামমোহন রায়ের অবদান বিশ্লেষণ করো। ভারতীয় সমাজে রাজা রামমোহন রায়ের অবদান বহুমাত্রিক এবং সুদূরপ্রসারী। নিচে তার কিছু উল্লেখযোগ্য অবদান আলোচনা করা হলো। প্রথম, সমাজ সংস্কার। সতীদাহ প্রথা বিলুপ্তি। রাজা রামমোহন রায় ছিলেন সতীদাহ প্রথার ঘোর বিরোধী। তিনি এই প্রথার অমানবিক দিকগুলির বিরুদ্ধে জনমত তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার প্রচেষ্টায় 1829 সালে লর্ড বেন্টিং এই প্রথা আইন করে নিষিদ্ধ করেন। বাল্যবিবাহের বিরোধিতা। তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে সমাজকে সচেতন করেন এবং এর বিরুদ্ধে সোচ্চার হন। বর্ণভেদ প্রথার বিরোধিতা। রাজা রামমোহন রায় জাতিভেদ প্রথার কঠোর সমালোচক ছিলেন এবং সমাজের সকল মানুষের সমান অধিকারের পক্ষে ছিলেন। দ্বিতীয়, শিক্ষা সংস্কার। পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন। তিনি আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য উদ্যোগী হন এবং কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলা ভাষায় বিকাশ। বাংলা গদ্যের বিকাশে তার অবদান অনস্বীকার্য। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে বাংলা ভাষার প্রবন্ধ লেখেন এবং এর মাধ্যমে বাংলা গদ্যকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেন। ধর্মীয় সংস্কার। ব্রাহ্ম ধর্ম। তিনি একেশ্বরবাদী ধর্ম প্রচারের জন্য 1828 সালে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। এই ধর্ম মূর্তি পূজা, জাতিভেদ প্রথা এবং অন্যান্য কুসংস্কারের বিরুদ্ধে ছিল।
বেদান্তের প্রচার, তিনি বেদান্তের অদ্বৈতবাদী দর্শন প্রচার করেন এবং উপনিষদ ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ বাংলায় অনুবাদ করেন। রাজনৈতিক চেতনা, সংবাদপত্রের স্বাধীনতা। রাজা রামমোহন রায় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলেন। বিভিন্ন পত্রিকায় সরকারের সমালোচনা করে লেখালেখি করেন। প্রশাসনিক সংস্কার, তিনি ভারতীয়দের জন্য উচ্চ পদে নিয়োগের দাবি জানান এবং প্রশাসনের বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। আন্তর্জাতিক সম্পর্ক, পাশ্চাত্য সংস্কৃতি ও বিজ্ঞানের প্রচার, তিনি পাশ্চাত্য সংস্কৃতি ও বিজ্ঞান সম্পর্কে ভারতীয়দের অবহিত করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের পক্ষে ছিলেন। বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ, রাজা রামমোহন রায় বিশ্বের সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের উপর জোর দেন এবং আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে ছিলেন। উপসংহার, রাজা রামমোহন রায় ছিলেন ঊনবিংশ শতাব্দীর ভারতীয় সমাজের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি সমাজ, শিক্ষা, ধর্ম ও রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার আধুনিক ও প্রগতিশীল চিন্তা ভারতীয় সমাজে নবজাগরণ আনতে সহায়ক হয়েছিল। উত্তর হবে, মহাত্মা গান্ধীর জাতীয় নেতা হিসেবে উত্থানকে ব্যাখ্যা করতে হলে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান, নেতৃত্বের কৌশল এবং জনগণের সঙ্গে তার সম্পর্ক বিশ্লেষণ করা প্রয়োজন। তার উত্থানের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিচে ব্যাখ্যা করা হলো। দক্ষিণ আফ্রিকায় নেতৃত্বের বিকাশ, গান্ধী প্রথম নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেন দক্ষিণ আফ্রিকায়, যেখানে তিনি ভারতীয় আদিবাসীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন। এখানে তিনি সত্যাগ্রহ বা অহিংস প্রতিরোধ নীতি গড়ে তোলেন, যা পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়ে ওঠে। ভারতের প্রত্যাবর্তন ও নেতৃত্ব গ্রহণ, 1915 সালে ভারতে ফিরে এসে তিনি বিভিন্ন প্রান্ত ঘুরে জনগণের অবস্থা বুঝতে চেষ্টা করেন। এরপর তিনি কৃষক ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন, বিশেষত চম্পারণ ও খেরা সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে শোষিত কৃষকদের পক্ষে দাঁড়ান। এতে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। অসহযোগ আন্দোলন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় আন্দোলন তিনি শুরু করেন। 1920 সালে এই আন্দোলনে ব্রিটিশ পণ্য বর্জন, সরকারি চাকরি ও বিদ্যালয় পরিত্যাগ এবং অহিংস অসহযোগিতা ছিল মূল কৌশল। সাধারণ মানুষ ব্যাপকভাবে এতে অংশ নেয়, যা তাকে জাতীয় নেতার আসনে প্রতিষ্ঠিত করে। সিভিল অবিডিয়েন্স ও লবণ সত্যাগ্রহ, গান্ধীজির নেতৃত্বে ডান্ডি মার্চ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ হয়ে ওঠে। সাধারণ মানুষ ব্যাপকভাবে এতে অংশ নেয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ আরও দৃঢ় হয়। ভারত ছাড়ো আন্দোলন, তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন। এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটি ব্যাপক জাতীয় অভ্যুত্থান, যেখানে সাধারণ জনগণ গান্ধীর আহ্বানে সাড়া দেয়। অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, গান্ধী কেবল স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন না, তিনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে কাজ করেছেন এবং বিভাজন প্রতিরোধের সচেষ্ট ছিলেন। উপসংহার, মহাত্মা গান্ধী ধাপে ধাপে এক সাধারণ আইনজীবী থেকে জাতীয় নেতার পরিণত হন। অহিংসা, সত্যাগ্রহ এবং জনমানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে তিনি কেবল ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা হয়নি, বরং বিশ্ব ইতিহাসে অন্যতম শ্রদ্ধেয় রাজনীতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। বন্ধুরা, 5 ও 10 নম্বরের এই 10টি প্রশ্ন আলোচনা করে দিলাম। আরও বাকি প্রশ্নগুলো তোমরা ইউটিউব দেখে লিখে নিতে পারো অথবা আমার কাছে পিডিএফটি সংগ্রহ করতে পারো। মাত্র 50 টাকায় 2 নম্বর ও 5 ও 10 নম্বরের সম্পূর্ণ কমপ্লিট সাজেশান তোমরা পেয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো।
ধন্যবাদ এত দূর ভিডিওটি দেখার জন্য, এবং আশা করছি তোমরা আরও প্রশ্নগুলি নোট করে নেবে অথবা পিডিএফটি সংগ্রহ করবে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, এবং আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে।